পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তোলপাড়, আর তার কারণ মাত্র একটা ভিডিও। হ্যাঁ, একটা ভিডিওই যেন পুরো রাজ্যের রাজনীতির খেলাটাকেই ওলটপালট করে দিয়েছে। চলুন আজ আমরা এই রহস্যময় ভিডিওর আদ্যপ্রান্ত আর এর প্রভাবগুলো নিয়ে একটু ডিটেইলডভাবে কথা বলি। শুরুই করা যাক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর একটা খুব ইন্টারেস্টিং কথা দিয়ে। উনি বলেছেন, সবটাই রাজনীতি, বাংলার মানুষ এটা বোঝে। আর সত্যি বলতে এই একটা লাইনই কিন্তু এখনকার এই জটিল পরিস্থিতির আসল ছবিটা তুলে ধরে। আচ্ছা, এই যে ভাইরাল ভিডিওর ঝড়, এটা ওঠার আগে কি হচ্ছিল? তখন কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের মাঠ ছিল একেবারে প্রতিশ্রুতির লড়াই, মানে যাকে বলে রণক্ষেত্র। সব দলই ভোটারদের মন পেতে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল। তো কি ছিল সেই সব প্রতিশ্রুতি? চলুন একটু দেখি। একদিকে দেখুন, বিজেপি বলছে মহিলাদের আর বেকারদের জন্য ৩,০০০ টাকা করে ভাতা দেবে, সাথে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত ফ্রি। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর আইএসএফের অফারটা কিন্তু আরও বড়। তারা বলছে প্রতি পরিবারে একটা করে চাকরি দেবে, স্যালারি হবে ১৫ থেকে ২২,০০০ টাকা। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মায়েদের জন্য মিনিমাম ৫,০০০ টাকার ব্যবস্থা করবে। কিন্তু নওশাদ সিদ্দিকী শুধু নিজের প্রতিশ্রুতি দিয়ে থেমে যাননি। উনি বিজেপির প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন। ওনার যুক্তিটা খুব সোজাসাপটা। বিজেপি শাসিত রাজ্য, যেমন ধরুন উত্তরপ্রদেশ বা রাজস্থান, সেখানে মহিলাদের নিরাপত্তার অবস্থাটা কি? সেই রেকর্ড দেখলে পশ্চিমবঙ্গে দেয়া এই প্রতিশ্রুতিগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে তো একটা সন্দেহ তৈরি হয়, তাই না? আর ঠিক এই প্রতিশ্রুতির লড়াইয়ের মধ্যেই গল্পের মোড়টা একেবারে ঘুরে গেল। ভোটের ময়দানে এন্ট্রি নিল একটা রহস্যময় বিতর্কিত ভিডিও, আর ব্যাস পুরো খেলাটাই যেন বদলে গেল। এখন এই ভিডিওটা নিয়ে একটাই প্রশ্ন সবার মাথায় ঘুরছে। এটা কি সত্যি, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই দিয়ে বানানো একটা নিখুঁত ফেক ভিডিও? আর এই যে একটা চরম অনিশ্চয়তা, এটাই কিন্তু পুরো নির্বাচনকে একটা বড়সড় সংকটে ফেলে দিয়েছে। নওশাদ সিদ্দিকী বলছেন, আসল হোক বা নকল, দুদিকেই বিপদ। মানে ভাবুন একবার, যদি এটা এআই দিয়ে বানানো হয়, তাহলে তো এটা একটা সাংঘাতিক অন্যায়। যারা এটা করেছে তাদের চরম শাস্তি হওয়া উচিত। আর যদি ভিডিওটা সত্যি হয়, তাহলে ওনার ভাষায় বাংলার মানুষ এটা কোনোদিনও ক্ষমা করবে না। ভিডিওটার মধ্যে ঠিক কি আছে সেটা নিয়ে বিশদে না গিয়েও বলা যায়, এর কন্টেন্ট এতটাই আপত্তিকর যে কুরুচিপূর্ণ বা অবজেকশনেবল শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। মানে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা বিস্ফোরক হতে পারে আর এর প্রভাব কতটা মারাত্মক। এখন প্রশ্ন হলো, এই যে একটা ঘোলাটে পরিস্থিতি, এতে লাভটা কার হচ্ছে? নওশাদ সিদ্দিকী কিন্তু সরাসরি আঙুল তুলেছেন শাসক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে। তার মতে এই বিতর্কের ফলে বিরোধীদের মধ্যে যে ভাঙন ধরবে, তার ফায়দাটা শেষ পর্যন্ত শাসক দলই পাবে। তো চলুন এবার দেখা যাক এই ভিডিওর ইমিডিয়েট এফেক্ট কি হলো, মানে অ্যাকশন রিয়াকশনটা কি ঘটল। আর সেটা হলো, এই বিতর্কের ধাক্কায় একটা নতুন জোট একেবারে ভেঙে গুড়িয়ে গেল। ঘটনাগুলো ঘটেছিল খুব তাড়াতাড়ি। প্রথমে হুমায়ুন কবিরের ভিডিওটা ভাইরাল হলো, তারপরই যারা কাল পর্যন্ত ওনার প্রশংসা করছিল তারাই রাতারাতি সমালোচনা শুরু করে দিল। আর ফাইনাল ধাক্কাটা এলো যখন মিম পার্টি সঙ্গে সঙ্গে ঘোষণা করল যে তারা আর জোটে থাকছে না। এই যে জোটটা ভেঙে গেল, এটা নিয়ে নওশাদ সিদ্দিকীর রিয়াকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর সতর্ক। উনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে কে কার সাথে জোট করবে বা ভাঙবে সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে উনি কিছু বলবেন না। উনি শুধু বলেছেন যে খবরটা টুইটারে দেখেছেন। তো এই যে এত রাজনৈতিক টালমাটাল অবস্থা, এর মধ্যে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ কি করছে, তারা কিভাবে নিজেদের রাস্তাটা তৈরি করছে, চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। আইএসএফের লক্ষ্য কিন্তু একেবারে পরিষ্কার। ওদের টার্গেট দুটো: এক, বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, আর দুই, তৃণমূলের অপ্রশাসন আর দুর্নীতি শেষ করা। সোজা কথায়, ওরা রাজ্যে দুই বড় শক্তির বিরুদ্ধে লড়ছে। আর এই দুটো টার্গেট অ্যাচিভ করার জন্যই ওরা একটা নতুন জোট তৈরি করেছে। এই জোটে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মানে আইএসএফ, সাথে বাম ফ্রন্ট আর অন্যান্য কিছু সেকুলার দল। সব মিলিয়ে একটা নতুন ফ্রন্ট। এই জোটের অ্যাম্বিশনটা যে কতটা বড় সেটা একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে: ২৯৪। হ্যাঁ, ঠিকই শুনেছেন,
পশ্চিমবঙ্গের ২৯৪টা আসনেই ওরা লড়তে চায়। ওদের গেম প্ল্যানটা খুব সিম্পল আর ক্লিয়ার। স্টেপ 1, রাজ্যের ২৯৪টা আসনেই হয় নিজেরা প্রার্থী দেবে বা জোট সঙ্গীকে সমর্থন করবে। স্টেপ 2, নির্বাচনে জিতে মেজরিটি সিকিউর করা। আর স্টেপ 3, পশ্চিমবঙ্গের সরকার তৈরি করা। এই পুরো ঘটনাটা কিন্তু শেষে আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যাচ্ছে। যখন রাজনীতিটা আর কলকার লড়াই থাকছে না, বরং একটা ভাইরাল ভিডিওর খেলায় পরিণত হচ্ছে, তখন সাধারণ মানুষ, ভোটাররা সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্যটা করবে কিভাবে? হয়তো এটাই আজকে ডিজিটাল যুগের রাজনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ।